ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে। যদি ফিফথ সাপ্লিমেন্টারি চার্জশিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখা যায় একদম অবাক হবেন না, এবং সেক্ষেত্রে সেও জেলে যেতে পারে। প্রথম। দ্বিতীয় হচ্ছে এই প্রিয়াঙ্কা নস্কর সহ প্রায় 100 জন মতো পিটিশনার তারা এসেছিলেন আমার কাছে। আমি বলেছি তাদের রেজাল্টটি আমি অবশ্যই করে দেবো। একদম শারীরিক শিক্ষা কর্মশিক্ষা যে 1600 পদে সুপার নিউমেরিক পদে যে রেকমেন্ডেশন দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার ক্যাবিনেট ডিসিশন নিয়েছিল, আজকে সেই ক্যাবিনেট ডিসিশন অবৈধ ডিক্লেয়ার করলো এবং সেই ক্যাবিনেট ডিসিশন অসাংবিধানিক। তাই কোন বেঞ্চে ছিল দাদা, একটু যদি বলে দেন আমাদের। মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসুর আদালতে এই মামলা এতদিন ধরে দীর্ঘদিন শুনানি হয়েছে, এখন বাতিল ঘোষণা করলো আদালত। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট 1600 পদে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আপনাদের মনে থাকবে নিশ্চিত, এরাই হচ্ছে তারা যারা ওই আমাদের চেম্বারে এসে অ্যাটাক করার চেষ্টা করে। আজকে আদালতে প্রমাণ হলো যে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন যে মামলায় হারবেন, সেই জন্য এটা মনে আছে আপনাদের সেই রাত্রের কথা, বলেছিলাম তোদের মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠা। তার কারণ হচ্ছে আজকে পরিষ্কার হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাঠিয়েছিল, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানতো এই মামলা হারবেন, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেনশনালি তাদের পাঠিয়েছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার ক্যাবিনেট যে ডিসিশন নিয়েছিল আজকে বলে দিল না সেটা অবৈধ, সেটা অসাংবিধানিক। আজকে আদালত সেটাকে বাতিল করে দিল, ফলে 1600 পদে যে রেকমেন্ডেশন হয়েছিল সেই রেকমেন্ডেশন বাতিল হয়ে গেল। তার মানে শারীরিক শিক্ষা কর্মশিক্ষার জন্য, তাই তো ফিরদৌসদা? একদম শারীরিক শিক্ষা কর্মশিক্ষা যে 1600 পদে সুপার নিউমেরিক পদে যে রেকমেন্ডেশন দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার ক্যাবিনেট ডিসিশন নিয়েছিল, আজকে সেই ক্যাবিনেট ডিসিশন অবৈধ ডিক্লেয়ার করলো এবং সেই ক্যাবিনেট ডিসিশন অসাংবিধানিক। তাই কোন বেঞ্চে ছিল দাদা, একটু যদি বলে দেন আমাদের। মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসুর আদালতে এই মামলা এতদিন ধরে দীর্ঘদিন শুনানি হয়েছে, এখন বাতিল ঘোষণা করলো আদালত। তার মানে আরো একটা কার্যত থাপ্পড় খেলো নবান্ন নাকি? এবং এটা ক্যাবিনেট ডিসিশন। সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা ক্যাবিনেট ডিসিশন। আরে ক্যাবিনেটের মেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অবভিয়াসলি। ওই জন্য তো আমি তাদের বলেছিলাম, কারণ তাদের পাঠিয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন মনে থাকবে আপনাদের আমি বলেছিলাম যে তোরা কেন এসছিস, তোদের যারা পাঠিয়েছে তাকে পাঠা। কিন্তু আর একটা বিষয় যেটা সবাই জানতে চায়, এই 32,000 নিয়ে আপনারা কি সুপ্রিম কোর্ট করবেন? অবভিয়াসলি আমার কাছে এসেছিল। দেখুন, যদিও আগে বুঝুন, আমার যে মামলা সেই ইনভেস্টিগেশন চলছে, সেই মামলা চলছে যেমন অ্যাজ ইট ইজ। এটা শুধুমাত্র ওই অ্যাপটিটিউড টেস্টের পয়েন্টে ছিল, তরুণের মামলা ছিল, তরুণ জ্যোতি তেওয়ারি। কিন্তু আমরা পরবর্তীতে ক্যান করে আমরা বলেছিলাম দেখো আমাদের রিট যেন অ্যাফেক্টেড না হয়। মহামান্য বিচারপতিরা বলেছে আমাদের রিট আনএফেক্টেড থাকবে, রিট ইন্ডিপেন্ডেন্টলি বিচার হবে। কিন্তু এই মামলাটি আমি মনে করি এই মামলাটিও সুপ্রিম কোর্টে এটা অল্টার্ড হওয়া উচিত এবং সুপ্রিম কোর্টে সেই অনুযায়ী, কারণ এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে এই যে কাল থেকে করা যেতে পারতো। বটতলার উকিলরা কিছু করতে পারছে না, বটতলার আজকে সকালবেলায় ক্যান্সেল হয়ে গেল। আর ওরা প্রাইমারিতে জানেই না, প্রাইমারির মূল মামলা সৌমেন নন্দীর মামলা, সেখানে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। সেখানে সেই তদন্তের নির্দেশের ফলেই তো পার্থ চ্যাটার্জি জেলে, মানিক ভট্টাচার্য জেলে, ভবিষ্যতে মমতা ব্যানার্জি জেলে যাবে। কি বলবেন এটা এই ধরনের অত্যন্ত গরিত কাজ। মমতা এত উল্লেসিত, মমতাকে বলুন না কালকে যদি তদন্ত করে দেখা যায় যে উনি 14 তলা যুক্ত, 14 তলাকে হিড় করে নিয়ে জেলে পড়বে, আমি কার হয়ে মামলা করে কোনাল গোষ্ঠীকে, কোন হরিদাস পাল রে তুই বাবা, যে ডিপ্রাইভ ক্যান্ডিডেট আসবে তার হয়ে মামলা করবো। আর মমতা ব্যানার্জিকে জেলে ঢোকানোর জন্য তো করবোই করবো। সিঙ্গেল বেঞ্চে সিপিএম এর রাজনীতি করলো, ডিভিশন বেঞ্চে সিপিএম রাজনীতি করলো, সুপ্রিম কোর্টে সিপিএম এর রাজনীতি করলো, সবাই শূন্য পাওয়া সিপিএম এর কথা শুনছে আর ওনার পূর্ণ হওয়া দলের কথা কেউ। যদি চুরি করেন ধরা পড়লে জেলে যেতে হবে। এবং এই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে চুরির জন্য, চৌর্যবৃত্তির জন্য, টাকা নেওয়ার জন্য। সবাইকে লাইন দিয়ে সিবিআই ইডি অফিসে যেতে হয়েছে, জেলে যেতে হয়েছে। সেই মামলা বিকাশ ভট্টাচার্য ফিরদৌস করেছে, বেশ করেছি। এই গরিব মানুষের মামলা কেন বিকাশ ভট্টাচার্য ফিরদৌস শামীমরা করছে, ওদের গোসা বলে অনেকে যে বিনা পয়সায় কেন মামলা করছিস, এত ভালো আইনজীবী, তোরা তো আরো বেশি টাকা ইনকাম করবি। এটা যদি ভেবে থাকে যে এই রায় হয়ে গেছে মানে হজবরল করে হ্যাঁ সব হয়ে গেছে, কোনো নেই, ছাড় নেই। যে প্রিয়াঙ্কা নস্করের ম্যাটারে একটা ম্যাটারের রায়, এখন 250 ম্যাটার আছে, রায়ের বিশ্লেষণ মানে বিচারপতিকে আক্রমণ না। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে বলে দিয়েছে যে সিবিআই এবং ইডি তদন্ত যেমন চলছিল সেরকম চলবে, এবং ওখানেই ওই প্রাথমিকের তদন্ত করতে গিয়ে মিউনিসিপ্যালিটি স্ক্যাম ধরা পড়ে, সে তদন্তও চলবে। অনেকেই জানেন না বোধহয়, প্রাথমিক যেমন এসএসসি 26,000 বাতিল হয়েছে অনেকগুলো মামলার প্রেক্ষিতে, প্রাথমিকের কিন্তু এই যে মামলাটি বাতিল হয়েছিল 32,000,
এর আগে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি নির্দেশ রয়েছে, সেটা হচ্ছে এই প্রাথমিকের সিবিআই এবং ইডি তদন্তে, যে সিবিআই এবং ইডি তদন্তের সাপেক্ষে পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য সহ ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক পেয়েছিল সিবিআই ইডির, সেই মামলা স্টিল পেন্ডিং। এবং আজকের রায়ে বলে দিয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট রিট পিটিশন যেগুলো রয়েছে, প্রায় 250-এর উপরে রিট পিটিশন রয়েছে। যারা এখনো জানেন না বা বুঝছে, প্রিয়াঙ্কা নস্করের ম্যাটারে একটা ম্যাটারের রায়, এবং শুধু তাই না, ওই যে সোমেন নন্দীর ম্যাটার, সেটা ট্রাভেল করেছিল আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে বলে দিয়েছে যে সিবিআই এবং ইডি তদন্ত যেমন চলছিল সেরকম চলবে। এবং ওখানেই ওই প্রাথমিকের তদন্ত করতে গিয়ে মিউনিসিপ্যালিটি স্ক্যাম ধরা পড়ে, সে আপ টু রাজ্য সরকার আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। এবং শুধু বলেনি, এই রায়ের পরেও, এই যে রায় দেখছেন, এই প্রিয়াঙ্কা নস্করের রায়ের পরেও আগামীকাল বা আগামী পরশু বা আগামী 1 বছর পরে মমতা ব্যানার্জি কি জেলে যেতে পারে এই মামলায়? মুখ্যমন্ত্রী মমতা হ্যাঁ, যেতে পারে। যদি ধরা পড়ে অবশ্যই যাবেন, কারণ ইনভেস্টিগেশন তো চলছে। আপনি আজকের দিন পর্যন্ত মমতা এত উল্লেসিত, মমতাকে বলুন না, মমতা ব্যানার্জিকে যে বলুন যে প্যানেল তো থাকবে। 2020 সালে বোর্ড বলে গেছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটা অভিযোগ করেছে, ছাড়বো, ওই অভিযোগ নিয়ে ছাড়বো। 2020 সালের ম্যাটার এখন পেন্ডিং, ওই অভিযোগ নিয়ে ছাড়বো। ওই মিথ্যা কথা বলা আদালতে এসে ডিভিশন বেঞ্চে ওই কমপ্লেন, ওই 2020 সালের সাপেক্ষে এখনো পর্যন্ত বলেছ এরর রয়েছে প্যানেলে, এরর ফ্রি লিস্ট, ও ছাড়বো, নিয়ে ছাড়বো, কোনো ইয়ে নেই, ছাড় নেই। এটা যদি ভেবে থাকে যে এই রায় হয়ে গেছে মানে হজবরল করে, হ্যাঁ, কারণ এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এটা হচ্ছে সব থেকে বড় চুরির জায়গা। এরা যখন যে পক্ষে মনে হয় সেই পক্ষে চলে যায়। এরা কোর্ট টু কোর্ট স্ট্যান্ড চেঞ্জ করে, একদম আমি রেকর্ডের সাপেক্ষে বলছি, নির্দেশের সাপেক্ষে বলছি। এবং শুধু তাই না, ওরা যেন প্রকারণ ওই সেই ম্যাটারটাকে সাল্টে নিতে পারলেই হলো। এই মামলায় আমি মনে করি, প্রাথমিকের মামলায় সব মামলাগুলো একসঙ্গে ক্লাবিং করে নির্দেশ হলে ভালো হতো। মানুষ চিনে নিন, শুধু বলুন মমতা ব্যানার্জিকে প্যানেলটা দিতে, ওকে বলুন কাল সকালে প্যানেলটা দিতে। আর শুধু বলুন 2020 সালে যে বোর্ড যে অভিযোগটা করেছিল থানায় বলেছিল, সেই অভিযোগটা দিতে। দুটো জিনিস। আচ্ছা, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী একটা অভিযোগ দিতে পারবে না? ও তো অভিযোগ করেছে, থানায় তো অভিযোগ হয়েছে, অভিযোগ দিতে পারবে না? অভিযোগপত্র কি ব্যবস্থা নিয়েছো? আর প্যানেল, একটা গোটা নিয়োগ প্রক্রিয়ার কোনো প্যানেল দিতে পারেনি। এটা ভাবার কোনো কারণ নেই যে বিচার শেষ হয়ে গেছে, রায়টা পুরোটা পড়েনি বলে। তো অনেক বালকি রায়, আপনার নিশ্চিত মনে থাকবে, বা আজকেও দেখেছেন, অনেকেই দেখেছেন, রায় হওয়ার পরে আমি বলেছি, জিজ্ঞাসা করেছি যে মহামান্য বিচারপতিদ্বয়ের, যে এই যে আমি যে ক্যান করেছিলাম সেখানে যে রিট পিটিশনগুলো সাবজেক্ট ম্যাটার, সেগুলো কি তাহলে আলাদা করে অ্যাডজুডিকেটেড হবে? বলেছেন হ্যাঁ হবে, এবং রায়ে নির্দিষ্টভাবে সেই কথাই বলা আছে। এখনো পর্যন্ত বুঝতে পারেননি আপনি যে রায়ের সাবজেক্ট ম্যাটার কি ছিল, আমরা কেন ক্যান করে ঢুকেছিলাম, কেন এই সোমেন নন্দী সহ প্রায় 250-এর উপরে রিট পিটিশন এখন স্টিল পেন্ডিং। একটা মামলা কিন্তু ডিসপোজড অফ হয়নি, ইনভেস্টিগেশন অল্টার্ড হয়নি। কালকে যদি তদন্ত করে দেখা যায় যে উনি 14 তলা যুক্ত, 14 তলাকে হিড় করে নিয়ে জেলে পড়বে। রায় সম্পর্কে বিশ্লেষণ করার অধিকার ভারতবর্ষের প্রতিটি নাগরিকের রয়েছে, উনি জানেনই না। রায় বিশ্লেষণ করা আর বিচারপতিকে আক্রমণ করা, বিচারপতির বিচারালয়ের সামনে বসে পড়া, এই যে অ্যাপিল করেন, অ্যাপিলে কি করেন? সিঙ্গেল বেঞ্চের রায়কে অ্যাপিল, এই যে এতদিন ধরে এই যে উকিলরা বোঝে, উকিলের কাজই হচ্ছে রায় বিশ্লেষণ করা। উকিল কেন, যে কোনো নাগরিকই রায় বিশ্লেষণ করতে পারে। এই যে সুপ্রিম কোর্টে এই রায় চ্যালেঞ্জ হয়ে যাবে, সেখানে কি হবে? এই রায়েরই তো বিশ্লেষণই তো হবে, যে রায় কেন সঠিক নয়। তা আমি যার ব্রিফ হোল্ড করবো, তার রায় কেন সঠিক নয় সেটা বলবো না? আমি মানে কি করবো? মানে আমার কি মানে বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে নাকি? কুণাল ঘোষ কেড়ে নিয়েছেন নাকি? এবং শুধু তাই না, ওনারা বোঝেন না যে রায়ের বিশ্লেষণ কি
আর বিচারপতিকে আক্রমণ কি? রায়ের বিশ্লেষণ মানে বিচারপতিকে আক্রমণ। বিচারপতির নাম ধরে জাস্টিস রাজাশেখর মান্তা থেকে শুরু করে জাস্টিস বিশ্বজিৎ বসুর নাম ধরে ধরে তাদের আক্রমণ করা, সেটা রায়? এই রায় সম্পর্কে বক্তব্য রাখতেই তো লোকে এসএলপি ফাইল করবে। এটা স্বাভাবিক প্র্যাকটিস। এখন একটা কথা বলি, যে যদি দেখা যায় যে কেউ কারোর বিরুদ্ধে মামলা করছেন, তাহলে তার সেই মামলার ভিত্তি থাকতে হবে, নাহলে আদালত গ্রহণ করবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, কারোর যদি কোনো বক্তব্য থাকে, আদালত তো খোলা আছে, চলে আসুন না, এটা তো ওপেন ফিল্ড। আপনি আপনার বক্তব্য যদি নিজে রাখতে চান, উনি যেমন হাত তুলে রাখতে চেয়েছিলেন, সে আদালত শুনেনি, তাড়িয়ে দিয়েছিল, সেটা আলাদা কথা। হ্যাঁ, নিজেও রাখতে পারেন, তার আইনজীবী দিয়ে রাখতে পারেন, তার বক্তব্য তাহলে বলুন। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, কোন আইনজীবী কার হয়ে মামলা করবে, সেটা কি কুণাল ঘোষ ঠিক করে দেবে নাকি? আমি কার হয়ে মামলা করে দেবো? কুণাল ঘোষ ঠিক করে? কোন হরিদাস পালকে? আমি যার হয়ে ইচ্ছা, আমার কাছে যে আসবে, যে ডিপ্রাইভ ক্যান্ডিডেট আসবে, তার হয়ে মামলা করব। আর মমতা ব্যানার্জিকে জেলে ঢোকানোর জন্য তো করবই করবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এসএসসির অর্ডার দিল, সেই যে অর্ডার আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে আপহেল্ড হলো। এই প্রাইমারিতেই সোমেন নন্দীর মামলায় এই কল্যাণবাবুই দাঁড়িয়েছিলেন। প্রাইমারিতে মিউনিসিপ্যালিটি স্ক্যামে ধরা পড়লো, সেই কল্যাণবাবুই দাঁড়িয়েছিলেন, আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে হেরে এসছেন, এই প্রাইমারিতে ইনভেস্টিগেশন হচ্ছে, যে ইনভেস্টিগেশনের ফলে এই সবাইকে ডাকা হয়েছে। এই পার্থচার্য জেলে গেছে, মানিক ভট্টাচার্য জেলে গেছে, সবাইকে ডাকা হয়েছে। মিউনিসিপ্যালিটি স্ক্যামের মামলা তো কল্যাণবাবু নিজে করেছেন, এই প্রাথমিকের তদন্ত করতে করতে ধরা পড়েছে। প্রাথমিকের ইনভেস্টিগেশন চ্যালেঞ্জ হয়েছে আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত। এসএসসির মামলায় উনি নিজে অ্যাপিয়ার করেছেন, সে রায় হতো অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই মামলায় উনি হেরেছেন, আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে হেরে এসছে। তা সুপ্রিম কোর্ট পর্যন্ত সবাই রাজনীতি করলো, সবাই সিপিএম এর সিঙ্গেল বেঞ্চে সিপিএম এর রাজনীতি করলো, ডিভিশন বেঞ্চে সিপিএম রাজনীতি করলো, সুপ্রিম কোর্টে সিপিএম এর রাজনীতি করলো, সবাই শূন্য পাওয়া সিপিএম এর কথা শুনছে, আর ওনার পূর্ণ হওয়া দলের কথা কেউ শুনছে না। যদি চুরি করেন, ধরা পড়লে জেলে যেতে হবে। এবং এই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে চুরির জন্য, চৌর্যবৃত্তির জন্য, টাকা নেওয়ার জন্য, র্যাঙ্কজাম করে চাকরি দেওয়ার জন্য, আউট অফ দ্য প্যানেল চাকরি দেওয়ার জন্য, ওএমআরসির ম্যানিপুলেশন করে চাকরি। দেখুন, এই মামলার বিষয়টা রাজনৈতিক নয়। দুর্ভাগ্য হলেও সত্য যে রাজনৈতিক ক্ষমতা পেয়ে লোকে দুর্নীতি করেছে। রাজনীতিটা করেছেন ওনারা, যে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়ে মানুষের কাজ করা ছিল, পয়সা কামানোর ধান্দায় নেমে পড়েছে। 3টে রাস্তার উপরে 35টা প্লট হয়েছে। আর বেশি কিছু মুখ খোলায় না, এরপর বললে অন্য কিছু বেরিয়ে যাবে। ওদের ছিল যে ওরা চুরি করবে। এই গরিব মানুষের মামলা কেন বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা করছে, ওদের গোসা বলে অনেকে, যে বিনা পয়সায় কেন মামলা করছিস, এত ভালো আইনজীবী, তোরা তো আরো বেশি টাকা ইনকাম করবি, কেন মামলা করছিস, অনেকেই বলার চেষ্টা করেন, আমি কারো নাম করছি না। স্যার, শেষ একটাই প্রশ্ন। দেখুন, বিষয়টা হচ্ছে, কে বঞ্চিতদের পক্ষে থাকবে, কে চোরেদের পক্ষে থাকবে, সেটা তার নিজস্ব কনসায়েন্স, তার নিজস্ব ডিসিশন। আমি ঠিক করেছি আমি বঞ্চিতদের পক্ষে থাকবো, যারা ডিপ্রাইভ হবে তাদের পক্ষে থাকবো। কেউ যদি ঠিক করেন না আমি চোরেদের পক্ষে থাকবো, সে থাকবে, এটা তার ডিসিশন। আমি বঞ্চিত মানুষের পক্ষে থাকবো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বঞ্চিত মানুষের পক্ষে থাকবে, শোষিত বঞ্চিতদের পক্ষে ছিলাম, আছি, থাকবো। এটা আমাদের দায়িত্ব বলে মনে করি, এটা দায় বলে মনে করি, তাই থাকি। যদি কারোর অসুবিধা হয় তাতে আমার কিছু করার নেই, করবই। এবং বঞ্চিতদের পক্ষ নিয়ে এই চোরেদের সমস্ত অপকর্ম এক্সপোজ করবই করব। আরে দুর্নীতির তদন্ত সোমেন নন্দীর মামলায় হচ্ছে, প্রিয়াঙ্কা নস্করের মামলায় না। মুখ্যমন্ত্রী জেল জানেই না, এরা সাবজেক্ট ম্যাটারই জানে না। প্রিয়াঙ্কা নস্করের ইনভেস্টিগেশন অর্ডার হয়েছে নাকি, সাবজেক্ট ম্যাটারই জানে না। শুধু করে দিলে তো সাবজেক্ট ম্যাটার জানা হয় না। প্রিয়াঙ্কা নস্করের ম্যাটারে অ্যাপটিটিউড টেস্ট ছিল সাবজেক্ট ম্যাটার। সোমেন নন্দীর ম্যাটারে সিবিআই ইডি তদন্ত হয়েছিল, যার জন্য সবাইকে লাইন দিয়ে সিবিআই ইডি অফিসে যেতে হয়েছে, জেলে যেতে হয়েছে। সেই মামলা বিকাশ ভট্টাচার্য ফিরদৌস শামীম করেছে।
ঠিক মতো করে এই তদন্ত হলে তাহলে কি মুখ্যমন্ত্রী জেলে যাবে, এই অর্ডারের পরেও জেলে যেতে পারে এবং জেলে যাওয়া উচিত। এবং সৌমেন নন্দীর মামলা স্টিল পেন্ডিং, ওই মামলায় এখনো ইনভেস্টিগেশন হচ্ছে। 4th সাপ্লিমেন্টারি চার্জশিট পড়েছে, এরপরে 5th পড়বে, হয়তো দেখা গেল 6th চলে এলেন 14 তলা। ফলে ইনভেস্টিগেশনের মামলা এটা না, ভাবার কোনো কারণ নেই যে সব গুটিয়ে গেছে, না, গুটিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে।